শিশির ভাই সব নেতা শিশির ভাই সংসদে শিশির ভাই দেখতে চাই শিশির ভাই শিশির ভাই শিশির ভাই শিশির ভাই শিশির ভাই কি এটা লাগবে? আমার গলাই তো যথেষ্ট, কথা শোনা যায় না, এইসব লাগবে না যন্ত্রপাতি, বাদ দেন। আচ্ছা অসুবিধা নাই, জোর এমনি বাড়বে। এটা রাখো তো, এই ছেলেরা রাখো, রাখে তো। সম্মানিত সভাপতি, আমার আত্মীয় স্বজন, ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আপনারা আমাদের আত্মীয় স্বজন, থাকুক, আপনারা আপনাদের সাথে আমাদের আত্মার সম্পর্ক আছে। এই রক্ত কাটলে, এই শরীর কাটলে যে রক্ত বেরোয় আসবে, এই রক্তের কোনায় কোনায় তার চিহ্ন আছে। এই শরীর কাটলে যে লাল রক্ত বের হবে, ওই লাল রক্তের প্রতিটা ফোঁটায় আমার এবং আপনার অংশ আছে। এটা চাইলেই আমি মুছে দিতে পারবো না, এটা চাইলেও আপনিও মুছে দিতে পারবেন না। আমরা আমাদের পূর্বপুরুষ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, একজন আরেকজনের সাথে মাতৃ জঠরে দুইটা শিশু যেভাবে লাগে থাকে, আমরা আপনারা এইভাবে যমজ শিশুর মতো লেগে আছি। একটা যদি আলাদা করে ফেলেন, তাহলে আরেকটা এমনিতেই মরে যাবে, আর একটাকে যদি মেরে ফেলেন, তাহলে আরেকটা এমনিতেই আস্তে আস্তে শুকিয়ে যাবে। ফলে আমরা সকলে একের সাথে অন্য এমন এক আত্মার বন্ধনে লেগে আছি, যা চাইলেও দুনিয়ার কোনো মানুষ ইচ্ছা করলেও এটাকে একটা থেকে আরেকটাকে আলাদা করতে পারবে না। এই জায়গা থেকে আমি আপনাদের কাছে ভোট চাইতে আসি নাই, আমি আপনাদের কাছে এই কথা বলতে আসি নাই যে আমাকে আপনারা ভোট দেন। আমি আমার মনোযন্ত্রণা, আবেগ, অনুভূতি, আপনাদের সাথে দেখা হবে, এটা আমার জন্য একটা বিরাট অনুভূতির ব্যাপার। এই বাজার যখন পার হই, গাড়িটা আমার পরিচিত হয়ে গেছে, সাদা গাড়িটা। এই বাজার পার হইলে, এই মাথা থেকে ওই মাথা যেতে গেলে যতবার যাই, ততবার কারো না কারোর সাথে কোনো না কোনো ভাবে সালাম বিনিময় হয়, গাড়ি আটকাইতে চায়, চা খেয়ে যান, জিলাপি খেয়ে যান, নানান কথা বলে। এগুলো আমি মনে করি এগুলো কোনো রাজনৈতিক সম্পর্ক না, এগুলো সবকিছু হলো হৃদয় নিংড়ানো ভালোবাসার বহিঃপ্রকাশ। এই ভালোবাসা টাকা, পয়সা, প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতা, চেয়ারের গরম দিয়ে কিনতে পাওয়া যায় না। এগুলো পাইতে গেলে, এগুলো অনুভব করতে গেলে হৃদয়ের মধ্যে মানুষকে ভালোবাসার একটা গভীর অনুভূতি থাকতে হয়। এই অনুভূতি টাকায় মেলে না, এই অনুভূতি অট্টালিকায় বসবাস করলে পাওয়া যায় না, এই অনুভূতি চাইলেই বহু বড় বড় গাড়ি দৌড়াইলেই মানুষের মনে জায়গা পাওয়া যায় না। মানুষের মনে জায়গা করে নিতে গেলে তার একমাত্র পন্থা হলো মানুষকে মন খুলে ভালোবাসাই তার একমাত্র পথ। এই নির্বাচনের প্রচার প্রচারণা করতে গিয়ে যাদেরকে আমি কোনোদিন চিনি নাই, যাদের সাথে আমার পরিবার, আত্মীয় স্বজনের কোনো সম্পর্ক ছিল না, যাদেরকে আমি কোনোদিন দেখি নাই, যাদের সাথে কোনো চেহারার পরিচয় ছিল না, এলাকার পরিচয় ছিল না, গোষ্ঠীগত পরিচয় ছিল না, এই নির্বাচনের কাজ করতে গিয়ে অনেকেই আমার সঙ্গে এমন ভাবে জড়িয়ে গেছেন, মনে হয় নিজের মায়ের পেটের ভাইয়ের চাইতেও অনেক বেশি আবেগ এবং অনুভূতি দেখাচ্ছে। এগুলোর জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই, যাদের সাথে কাজ করতে গিয়ে আমার এরকম আস্থার সম্পর্ক গড়ে উঠেছে, অনেক কিছু সম্পর্ক গড়ে উঠেছে, যারা আমাকে সেভ করতে গিয়ে, আমার কথাকে ডিফেন্ড করতে গিয়ে, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য এবং আমাকে জায়গা করার জন্য, যারা তার নিজের বাড়ি ছেড়ে দেন, যারা তার নিজের ড্রয়িং রুম ছেড়ে দেন, যারা তার নিজের বাড়ি খালি করে আমাকে থাকতে দেন, যারা আমাকে তার নিজের বাড়িঘর খালি করে তার পরিবারের সদস্যের মতো সযতনে ডাইনিং টেবিলে বসে আমাকে খাওয়ান,
আমার কাছে প্রতিটা ঘটনা অত্যন্ত আবেগ আপ্লুত হিসেবে মনে হয়। অথচ আমি এদের কাউকেই চিনতাম না, অথচ এদের কাউকেই আমি কোনোদিন দেখি নাই, এদের কাউকেই আমি কোনোদিন আমার আত্মীয়তার বন্ধনে, এরা আমার কেউ নয়। আত্মীয়তার বন্ধনে রক্তের সম্পর্কের সাথে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, কিন্তু যে আস্থা এবং বিশ্বাস গড়ে উঠেছে, যে ভালোবাসা এবং মহব্বতের সম্পর্ক গড়ে উঠেছে, এটা যদি অটুট থাকে, আমার দৃঢ় বিশ্বাস এই উত্তাল সমুদ্র পাড়ি দিতে আমাদের আর কোনো অসুবিধা হবে না। এই জায়গায় মানুষের প্রতি মানুষের আস্থা, ভালোবাসা, বিশ্বাস, সম্মান এর চাইতে বেশি মূল্যবান আমার কাছে দুনিয়াতে আর কোনো কিছুকেই আমি মানুষের ভালোবাসার চাইতে বেশি গুরুত্বপূর্ণ মনে করি না। এটা একটা কপালের ব্যাপার। আমি নিজে নিজে ভাবি, একা ভাবি যে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, দেশ দুনিয়ার বাইরে মানুষের সঙ্গে কথা বলার, বসার, চলার, ইজ্জত করার জায়গা করে দিয়েছেন। এই জায়গার ফলে মানুষ, গ্রামের মানুষ যে এত হৃদয় নিংড়ানো ভালোবাসা আমাদেরকে দিতে চায়, তার বাড়িতে থাকতে দিতে চায়, খাইতে দিতে চায়। অনেক সময় কাক বাড়িতে খাবো, কোথায় খাবো, কোথায় নাস্তা হবে, কোথায় দুপুরের খাবার খাবো, তিনজনে খাওয়াইতে চায় দুপুরের, একজন আরেকজনের সঙ্গে টানাটানি করে, মন খারাপ করে। এগুলো দেখে আমি একা একা বসে ভাবি, এই আবেগ, এই অনুভূতি, এই মহব্বত তাদের মধ্যে যারা পয়দা করে দিয়েছেন, এই মহব্বত যদি থাকে, এই মহব্বত যদি কন্টিনিউ থাকে, পরস্পরের সঙ্গে এই দিল খোলা ভালোবাসা যদি কন্টিনিউ করে থাকে, পৃথিবীর এমন কোন শক্তি নাই যে মানুষের মনের এই ভালোবাসার উপরে বিজয় অর্জন করতে পারে। একমাত্র পারে, একটা ভালোবাসাকে যদি আপনি পরাজয় করতে চান, আরেকটা ভালোবাসার দরকার হবে। একটা অট্টালিকাকে যদি আপনি পরাজিত করতে চান, আরেকটা অট্টালিকার প্রয়োজন হবে। একটা মানুষকে যদি আপনি হত্যা করতে চান, আরেকটা মানুষের প্রয়োজন হবে। কিন্তু একটা মানুষের হৃদয় নিংড়ানো ভালোবাসাকে যদি আপনি হত্যা করতে চান, এইরকম তার চাইতেও শক্তিশালী ভালোবাসা ছাড়া আপনি তাদেরকে কোনোদিন পরাজিত করতে পারবেন না। এই জন্য আমি যে কথা দিয়ে শুরু করেছিলাম, আমার আপনার রক্ত কাটলে সবার রক্তই লাল হবে, সবার রক্তের ফোঁটারই দাম থাকবে, কিন্তু রক্তের মধ্যে একটা বিশেষ কণিকা আছে, এটার নাম লোহিত রক্ত কণিকা, যা রক্তকে লাল করে। ওটা দিলে দেখতে পাবেন আমাদের আপনাদের সম্পর্কের মধ্যে গভীরতা এত গভীর, যা শত বছরের পুরানো সম্পর্ক। এটাকে চাইলেই দুর্বল করে ফেলা যাবে না, এটাকে চাইলেই এখান থেকে আমরা কেউ সরে যেতে পারবো না, চাইলেই আমরা আমাদের পূর্বপুরুষদেরকে অস্বীকার করতে পারবো না, চাইলেই আমরা আমাদের অতীতকে ভুলে যেতে পারবো না, চাইলেই আমরা আমাদের সন্তানদেরকে অতীত থেকে বিস্মৃত করতে পারবো না। আমাদের সন্তানদের সামনে আমরা একটা এমন পথ তৈরি করতে চাই যে দিরাইশাল্লার মাটিতে যারা বসবাস করবে, কে কোন দলের, কে কোন মতের, কে কোন জায়গায় বসবাস করেন, কার বাড়ি কোথায়, কার বাড়ি উজানে, কার বাড়ি ভাটিতে, কে হিন্দু, কে মুসলমান, এসব কিছুর বাইরে উঠে এমন একটা পরিবেশ আমরা গড়ে তুলতে চাই যেখানে মানুষের মর্যাদাই হবে মানুষের কাছে সবচাইতে বড় গুরুত্বপূর্ণ বিষয়। এই মানুষ সে ধনী কিনা দরিদ্র, এই মানুষ সে গরিব কিনা ধনী, এই মানুষ দেখতে কালো কিনা সাদা, এই মানুষ চন্ডাল, মুচি নাকি কৃষক, নাকি টাকা পয়সার মালিক, নাকি অট্টালিকায় থাকে, নাকি রাস্তায় কুলে মজুরের কাজ করে, নাকি রাস্তায় গাড়ি চালায়, রিক্সা চালায়, মোটরবাইন চালায়, এইটা আমাদের কাছে মূল বিষয় নয়। আমাদের কাছে মূল বিষয় হলো এই দিরাইশাল্লার মাটিতে 5 লক্ষ মানুষ যারা বসবাস করে, তাদের জীবনযাত্রার পরিবর্তন যদি আমরা করতে পারি, এটাই হবে আমাদের জীবনের সবচাইতে বড় অর্জন। এই বড় অর্জন যদি করতে না পারি, আমি আগেই বলেছি গ্রামে গঞ্জে আমি আসলে একটা বড় কিছুর বিনিময়ে মানুষের কাছে এসেছি। এই বিনিময়টা আমার অট্টালিকার জীবনকে কম্প্রোমাইজ করতে হয়েছে, এই বিনিময়টা আমার জাতীয় আন্তর্জাতিক সময়টার মধ্যে থেকে কিছু সময় কাট করতে হচ্ছে, এই বিনিময়টা আমাকে আমার ব্যক্তিগত পারিবারিক অসুবিধা সুবিধাকে পিছনে ঠেলে গ্রামে গঞ্জে রোদে বৃষ্টিতে মাটিতে রাস্তায় ঘাটে হেঁটে বেড়াতে হচ্ছে। এই বিনিময়ের ফলে আমাকে নৌকায়, মোটরসাইকেলে, স্পিডবোটে চড়ে বেড়াতে হচ্ছে। এর বিনিময়ে যদি আমি মানুষের জন্য কিছু করতে না পারি,
মানুষের ভাগ্যের পরিবর্তন করতে না পারি, মানুষের ভাগ্যের মধ্যে মানুষের হাতে যা আছে তার মধ্যে বড় ধরনের পরিবর্তন করতে না পারি, তাহলে আমার অট্টালিকার জীবন ছেড়ে এই ধরনের কোনো ঘটনা যদি ঘটাইতে না পারি, তাহলে অনেকটাই আমার কাছে একটা ব্যর্থতা দেখা দিতে পারে। আমি ভেবে দেখেছি আমি ওই পথ ছেড়ে এই পথে কেন আসলাম, কেন আমি ধাপকাই গ্রামের রাত 10টার সময় বসে মানুষের সাথে ভাব বিনিময় করছি, কেন আমি উমেদনগর গ্রামে আয়েশার নামাজ পড়ে ওখানে গিয়ে মানুষের সাথে ভাব বিনিময় করছি, কেন আমি গ্রামগুলোতে ঘুরে বেড়াচ্ছি, কেন আমি সাল্লা দিরাইয়ের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছি। প্রতিটা ঘটনা, প্রতিটা গ্রাম, প্রতিটা মানুষ, প্রতিটা ব্যক্তিকে দেখলে, তাদের সঙ্গে কথা বললে, তাদের সঙ্গে আচরণ করলে, উঠা বসা করলে এমন বিশ্বস্ত লোক খুঁজে পাওয়া যায় যাদেরকে কোনোদিনই দেখি নাই, যাদেরকে কোনোদিনই শুনি নাই, যাদের চেহারা সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। এই ব্যক্তিবর্গের হৃদয় নিংড়ানো ভালোবাসা দেখে আমি আমার অট্টালিকার জীবনকে কম্প্রোমাইজ করে মানুষের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য, রাস্তাঘাটে চলাফেরা মানুষের জন্য, দিন মজুরের জন্য, চন্ডালের জন্য, মুচির জন্য এবং রিক্সা চালকের জন্য যা করতে আসলাম তা যদি করতে পারি, তবেই এই অট্টালিকার জীবন ছেড়ে রাস্তাঘাটে ঘোরা, বৃষ্টিতে ভেজা কিংবা রোদে পোড়া জীবনের উপর এই বার্ডেন যে নিতে চাই, এর বিনিময়ে যদি মানুষের ভাগ্যের পরিবর্তন হয়, এটাই হবে আমার জীবনের। এই জায়গাগুলো থেকে যদি পরিবর্তনটা ঘটাতে না পারি, তাহলে আমি নিজের কাছে নিজে দায়বদ্ধ থেকে যাব। আমার তো একটা অ্যাকাউন্টেবিলিটি আছে, আমার তো একটা জবাবদিহিতা আছে, আমার একটা পরিবার আছে, আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে, আমার বাবা মা আছে। তাদেরকে আমি অট্টালিকার জীবন থেকে টেনে গ্রামের জীবনে নিয়ে আসতেছি, তাদেরকে আমি এই উঁচু জীবন থেকে টেনে নিয়ে এসে গ্রামে গঞ্জে পথে প্রান্তরে বনে বাধারে ঘুরে বেড়ানোর জন্য, তাদের জন্য যে অ্যালট করার সময় ছিল, তাদেরকে যে সময় দেওয়ার কথা ছিল, এই সময়কে আমি কাট করে দিয়েছি। কাট করে দিয়ে গ্রামে গঞ্জে ঘুরে বেরিয়ে মানুষের সুখ দুঃখ আনন্দ বেদনার কথা শুনতে এসেছি। এই আনন্দ বেদনায় যদি আমার দ্বারা কোনো পরিবর্তন না হয়, আমি যদি বাদী দুই আনা বিবাদী চার আনা হিসাব করতে আসি, আমি যদি মানুষের জীবনের মধ্যে কোনো বড় ধরনের সংস্কার করতে না পারি, মানুষকে যদি মানুষের মতো মর্যাদা দিতে না পারি, নির্যাতন থেকে যদি মানুষকে আমি রক্ষা করতে না পারি, নিপীড়ন থেকে যদি আমি মানুষকে রক্ষা করতে না পারি, ইজ্জতবান মানুষকে যদি আমি ইজ্জত দিতে না পারি, সম্মানী মানুষকে যদি আমি সম্মান দিতে না পারি, ছোট বাচ্চাদেরকে যদি পড়ালেখার ব্যবস্থা করে না দেওয়া যায়, হাসপাতাল, স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির, মসজিদ, শ্মশান, কবরস্থান এগুলো যদি আমি গড়ে তুলতে না পারি, তাহলে আমার জীবনের বড় একটা ব্যর্থতা দেখা দিতে পারে। এই পার্টটুকুতে আমি আমার জবাবদিহিতার কথা কেন বলি? আমার সঙ্গে অনেকেই সম্পৃক্ত হয়েছেন, এসেছেন, কথা বলেছেন, এমন বন্ধুত্ব তৈরি হয়েছে কারো কারো সাথে মনে হয় নিজের মায়ের পেটের ভাইয়ের চাইতেও অনেক বেশি বিশ্বাস রাখা যায়। এটা কেন হয়েছে জানেন? এটা হয়েছে কারণ এই সমাজ এখনো পচে যায় নাই, এই সমাজ এখনো নষ্ট হয়ে যায় নাই। এই সমাজের মধ্যে আনাচে কানাচে ভালো মনের মানুষ, সৎ মানুষ, সঠিক মানুষ, মানুষের জন্য করার মানুষ এই সমাজের আনাচে কানাচে এখনো লুকিয়ে আছে। আমি একটা টেলিভিশনে আমাকে সাক্ষাৎকারে জিজ্ঞাসা করেছিল যে আপনি এমপি হলে কি করবেন। বলছিলাম যে আমি এমপি যদি হতে পারি, তাহলে আমি দিরাই সাল্লার মাটিতে এমন নেতৃত্ব গড়ে তুলতে চাই যারা আগামী 50 বছর সততা এবং ন্যায় পরায়ণতার সহিত মানুষের অধিকার ফিরিয়ে দিবে। এই জায়গায় আমি একটা কথা বলে শেষ করছি, আমি কাউকে ধোকা দিতে আসিনি। আমার একটা কথা খুব ভয় লাগে, এই ভয়ের কথাটা বলবো আপনাদেরকে। আপনারা আমার ব্লাডের সঙ্গে সম্পৃক্ত, তাই ভয়ের কথাটা বলে যাই। আমার এই ভয় লাগে, রাজনীতি যারা করে তাদেরকে আমাদের দেশের মানুষ ভালো চোখে দেখে না। অনেকেই মনে করে রাজনীতি যারা করে তারা মানুষকে অত্যাচার আর নির্যাতনের একটা হাতিয়ার বানায়। রাজনৈতিক পদ পদবি ব্যবহার করে আমরা অনেক সময় মানুষের সুবিধার চাইতে অনেক মানুষের অসুবিধা তৈরি করে ফেলি। ফলে কেউ রাজনৈতিক নেতা এটা বললে অনেকেই ভালো চোখে নিতে চায় না,
বলে পুরান পাগলের ভাত নাই আর নতুন পাগলের জন্ম হয়েছে। এইটা আমার ভয় লাগে। কেন ভয় লাগে জানেন? মানুষ যদি এই পাল্লায় আমারে মাপে, একই পাল্লায় যদি আমাকে মাপে, আমি এত কিছু ছেড়ে আসলাম, এত কিছুর বিনিময়ে মানুষের জন্য কাজ করতে আসলাম, কষ্ট করতে আসলাম, রোদে পড়তে আসলাম, বৃষ্টিতে ভিজতে আসলাম, আর শেষ পর্যন্ত যদি আমাকে বলে যে পুরান পাগলের ভাত নাই আর আপনি নতুন পাগলের জন্ম হয়েছে, তাহলে জীবনে যা অর্জন করছি তার সবকিছু ভেঙে চুরে ধূলিসাৎ হয়ে যাবে। এই ইজ্জতের ভয় আমার লাগে। যদি একজন মানুষ আজ থেকে 5 বছর পরে আমাকে দাঁড় করায় জিজ্ঞাসা করে যে আপনি তো এত কথা বলেছিলেন, কোথায়? কিছুই তো করতে পারলেন না, আপনিও তো আমাদের সঙ্গে প্রতারণা করেছেন। যদি এই কথা কেউ জিজ্ঞাসা করে রাস্তায় গাড়িটা থামায়া যে আপনি থামে জবাব দেন, যে সমস্ত কথা বলছিলেন তার একটাও তো বাস্তবায়ন করতে পারলেন না, তাহলে আপনার কথা এবং কাজের মধ্যে মিল না থাকার কারণে আপনিও তো একজন প্রতারকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। এই কথা যেদিন বলে সেদিন আমি কি বলবো তাদের? কি উত্তর দিব তাদের? কি জবাব থাকবে আমার? আমি লাজবাব হয়ে যাব। আমি তাদেরকে কোনো উত্তর দিতে পারবো না। আমি কোনো পেঁচিয়ে উত্তর দেওয়া লোক না। আমি কোনো 9-6 বোঝানোর লোক না। আমি উ বলে উত্তর দেওয়ার লোক না। আমাকে যদি স্ট্রেট ফরওয়ার্ড উত্তর আমি দিতে না পারি, সেই দিন হবে আমার জন্য সবচাইতে বেশি লজ্জার সময়। আপনারা এত কিছু জেনেও কেন এই রিস্ক নিচ্ছি? এটাই বিরাট প্রশ্ন। আমি সারা জীবনে অনেক বড় বড় মামলা করেছি। বাংলাদেশের ইতিহাসে বিখ্যাত যত মামলা আছে, প্রায় সকল মামলাই আমি আইনজীবী ছিলাম, এবং দেশের বাইরে অনেক সেন্সিটিভ রাষ্ট্রীয় কাজে আমি অংশগ্রহণ করেছি। কিন্তু মাঝে মাঝে আমার কাছে মনে হয় যে গ্রাম বাংলার মানুষের যে সহজ সরল জীবন, যে হৃদয় নিংড়ানো ভালোবাসা, একটা মুরগির ডিম যেভাবে খাওয়াইতে চায়, একটা গাছের পেঁপেকে পেরে আমাদেরকে যেভাবে খাওয়াইতে চায়, আমাদেরকে একটু দুধ খাওয়াবে বলে কয়দিন থেকে অপেক্ষা করে গাই থেকে একটু দুধ দোহন করে আমাদের বাড়িতে নিয়ে আসে, তার নিজের বাড়ি খালি করে খাওয়াইতে চায়। দুনিয়ার অট্টালিকায় এইরকম উষ্ণ ভালোবাসা অট্টালিকায় বসে পাওয়া যায় না। এই উষ্ণ ভালোবাসাটা আমাকে সাংঘাতিক ভাবে লোভাতুর করে তোলে। একজনের বাড়িতে চা খাওয়ার জন্য দাওয়াত দিছে, কেন গেলাম না এই জন্য রাগ করেছে। তা আমি খুব চিন্তা করে দেখলাম রাগ করে তার লাভ কি, কেন সে রাগ করছে। পরে বুঝতে পারলাম এটা আসলে রাগ না, এটা সে অভিমান করেছে। এই অভিমানের ফলে যখন আরেকবার দেখা হয়েছে, ভাই যাইতে পারলাম না, সরি কিছু মনে করেন না, দেখলাম না আমি কিছু মনে করি নাই বলতেছে, আর দুইটা চোখ ছল ছল করে পানি টলমল করতেছে। তো বোঝা গেল এটা কোনো রাগ না, এটা হলো মনের আবেগ প্রকাশ করার জন্যই তিনি এই কথাটা বলেছেন। এই যে ভালোবাসা, এটা কি পাবেন আপনি অট্টালিকায়? এটা পাবেন ঢাকা শহরে? ঢাকা শহরের 80 তলা বিল্ডিং এ থাকতে পারবেন, রাজকীয় হালতে থাকতে পারবেন, কিন্তু কেউ আপনাকে সকালবেলা উঠে একটা মুরগির ডিম নিজের বাড়ির মুরগি পারছে এই কথা বলে আপনার বাড়িতে পৌঁছে দিবে না। যা কিছু যত আরামেই থাকেন না কেন, আপনার বাড়িতে পেঁপে গাছের প্রথম পেঁপে ধরছে, এই পেঁপেটা আপনি খাইলে, আমরা খাইলে মনে শান্তি পাবে। গ্রাম ছাড়া অট্টালিকায় কোথাও, ঢাকার বাইরে, বিদেশে কোনো মানুষকে এত হৃদয় নিংড়ানো ভাবে ভালোবাসার সুযোগ পায় না। এটা গ্রামে পাওয়া যায়, এই জন্য গ্রাম আমাকে আকর্ষণ করে। আমি আপনাদেরকে আরেকটা কথা বলে শেষ করে দিব। নির্বাচন একদিনের ব্যাপার, কে জিতবে কে হারবে, যে জিতে যে হারে হারুক, ভোট যারে মনে চায় তারে যেভাবে পারেন দিয়েন, এগুলো নিয়েও আমার কথা না। নির্বাচনের পরে কিংবা আগে আমাদের মধ্যে যে সম্পর্ক, যে ভালোবাসা, যে শ্রদ্ধা, যে ভক্তি, যে সম্মান, যে ইজ্জত, এটা যদি নির্বাচনের আগে ও পরে ঠিক না থাকে, একদিনের নির্বাচন করে আমি ভোট নিয়ে আমি কি এটা আসমানে দিব নাকি মাথায় দিব? এই ভোট দিয়ে আমি এমপি হয়ে কি করব? জগতের কত এমপি আমার চেম্বারে যদি আপনারা যান ঢাকায় গিয়ে দেখবেন 2 ডজন এমপি লাইন ধরে দাঁড়ায় রয়েছে দেখা করার জন্য। এইটাতে আমি কি করব? এই এমপি গিরিতে আমি কি করবো? একটা পার্লামেন্টকে বক্তৃতা দেবে, এই তো। এইটাতে আমার কি লাভ হবে? এটা আমি খাবো, মাথায় দিব না পকেটে রাখবো? এটাতে আমার কাজ কি? এইটাতে শুধু একটা কাজ হইতে পারে, যদি এই গ্রামগঞ্জের মানুষের জীবনের মধ্যে কোনো পরিবর্তন ঘটানো যায়, এইটাই হইতে পারে ওই সংসদে যাওয়ার একমাত্র উদ্দেশ্য। এর বাইরে আর কিছুই নাই। এর বাইরে আমি কি করবো? এটাকে কোথায় একজন এমপি হইলে কোথায় বসতে দিবে? তার চাইতে বড় জায়গায় বসতে দেয় তো আমাদের।
এমপি হলে গাড়িতে কি দিবে, তার সাথে বড় গাড়ি মানুষ আমাদেরকে দেওয়ার জন্য তৈরি হয়েছে, আমরা নিতে চাই না। আমাদের কাছে ফলে এখানে আমি একটা কথা বলে শেষ করে দিচ্ছি, ফলে এখানে মূল বিষয় এটা না, ক্ষমতাটা আমাদের কাছে একটা বিরাট বড় আমানত। আমি অনেক সময় ভাবি আমার কলমের খোঁচায়, আমার সিদ্ধান্তের কারণে যদি কেউ দুর্নীতির আশ্রয় নেয়, আমার কথার কারণে যদি কেউ ঘুষের আশ্রয় নেয়, আমার কলমের খোঁচায় স্বাক্ষরের কারণে যদি রাষ্ট্রীয় টাকা তছরুফ হয়, রাষ্ট্রের কোনো একটা টাকাও কেউ এখানে ভাগ বসায় এবং এই টাকা মেরে নিজের পকেটে ঢোকায়, তার প্রতিটা ইঞ্চির জবাব এই দুনিয়াতে দিতে না হইলেও আখেরাতে আমাকে দিতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদের জবাবদিহিতা মানুষের কাছে না, মানুষের কাছে তো কাগজ কলম খাতা, লিখলেই 30 কোটি লিখে ফেলবেন। কলম আছে, কাগজ আছে, বানাই দিবেন কলম, কাগজও বানাই দিবেন, লিখেও দিবেন 30 কোটি। কিন্তু আল্লাহর কাছে এই 30 কোটির জবাব দিতে গেলে কাগজে কলমে 2 নম্বরই করলে হবে না, এর পুরাটা জবাব শেষ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে আমাদেরকে দিতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি আপনাদের কাছে বলতে চাই, আমি আপনাদেরকে ভোট চাইতে আসিনি। আমি বলছি আপনাদের সাথে আমাদের যে সম্পর্ক, যে ভালোবাসা, যে শ্রদ্ধা, এই জায়গা থেকে আপনারা নিজেই, আমি আশা করব, এক একজন শিশির মনিরের ভূমিকা পালন করবে। আপনারা নিজেরা খোঁজ নেন, আত্মীয় স্বজনদের সাথে কথা বলেন, পাড়া প্রতিবেশীর সঙ্গে কথা বলেন, ব্যবসায়িক নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন, আশেপাশে গ্রামের সঙ্গে কথা বলেন, নিজের ঘাড়ে নিজে দায়িত্ব নেন, নিজে দায়িত্ব নিয়ে বেরিয়ে পড়েন, নিজেকে বলেন যে তিনি এই কাজ করতে চান। যদি আপনারা তাকে বিশ্বাস করেন, আস্থা অর্জন করেন, তাকে ভালোবাসেন, তাহলে তিনি আমাদের মাধ্যমে খবর পাঠিয়েছেন এই নির্বাচনে যেন তাকে আমরা সকলে মিলে দলমতের বাইরে উঠে একবার পরীক্ষা করে দেখতে চাই। এই জায়গাটা আমার বিশ্বাস, একবার আমরা এই নির্বাচনে মানুষের খেদমত করার সুযোগ পেলে আমার ধারণা এমন পরিবেশ তৈরি হবে এই জগতে, এই দিরাই সাল্লায়, এটা আমি গর্ব করেই বলছি, প্রতিশ্রুতি দিয়ে বলছি, আমার ধারণা এমন ব্যতিক্রমী পরিবেশ তৈরি হবে এই 5 লক্ষ লোকের, যা অতীতে কেউ কোনোদিন দেখে নাই, যা অতীতে কেউ কোনোদিন ভাবে নাই, যা অতীতে কেউ কোনোদিন কল্পনাও করতে পারে না। এই ব্যতিক্রমী ঘটনা যদি আমি ঘটাতে পারি, তবেই আমার বড় একটা অংশ ছেড়ে এখানে আসাটা কার্যকর। আর না হলে আমি এখানে এই কাজ করতে আসি নাই যে 2 আনা আর 4 আনার হিসাব করতে আসি নাই, আমি আসছি হাজার হাজার কোটি টাকার হিসাব করতে। আমি এখানে একটা বাড়ির সামনে কি রাস্তা যাবে এইটা নিয়ে আলোচনা করতে আসি নাই, আমি আলোচনা করতে এসেছি আমাদের এই 45,000 বেকার যুবকরা কি করে কাজ পাবে। আমি এইটার জন্য আসি নাই যে এক বাড়ির পাশ দিয়ে কার বাড়িতে রাস্তা টানাটানি হয়েছে, এইটার জন্য আসি নাই। আমি এসেছি আমাদের এই ভাটি বাংলার ধান নামে যে সম্পদ আছে, এই সম্পদকে কিভাবে ব্যবহার করলে শত শত কোটি টাকা আয় করা যাবে। আমি এসেছি এমন কি রাস্তাঘাট আছে, যে রাস্তাঘাট, সাঁকু, ব্রিজ, কালভার্ট তৈরি করলে মানুষের যাতায়াত, গর্ভবতী নারীর যাতায়াত, বৃদ্ধ মানুষের যাতায়াত, শিশুর যাতায়াত, সকলের যাতায়াত এত সুন্দর হবে, এত ভালো হতে হবে, এত মসৃণ হতে হবে, যে কারণে মানুষের জীবনের মধ্যে বড় ধরনের একটা পরিবর্তনের সূচনা হবে। এগুলো যদি করতে না পারি, আমি কোনো মানুষকে জেলে ঢুকাও, কাউকে নির্যাতন করো, কাউকে নিপীড়ন করো, কারো বিরুদ্ধে প্রতিশোধ নাও, কাউকে ভেজালে ফেলাও, এই সমস্ত ছোট কাজ করার জন্য আমার মতো শিশির মনিরের কোনো প্রয়োজন নাই। কথা একেবারে স্পষ্ট। কিন্তু আপনারা যদি একসাথে হন, এক জায়গায় দাঁড়ান, চলেন আমরা দেখি রাজনীতি কাকে বলে, তার নতুনত্ব কাকে বলে, রাজনীতির নতুন ধারা কাকে বলে। যদি আপনারা আমাকে সাহায্য করেন, যদি আপনারা মনের মধ্যে এই জায়গাটাকে গভীরভাবে বিশ্বাস করেন, যদি আপনারা আশেপাশে গ্রামগুলোকে একসাথে নিতে পারেন, পাড়া প্রতিবেশী সবাইকে একসাথে দাঁড় করাইতে পারেন, আমার একটা শখ, আমি এই দিরাই সাল্লার মাটিতে রাজনীতির এমন নমুনা প্রতিষ্ঠা করতে চাই যেন বাংলাদেশের 299 আসনের লোকেরা রাজনীতিটা কেমন হওয়া উচিত, কি ধরনের সম্পর্ক থাকা উচিত, কি ধরনের পরিবেশ থাকা উচিত, এটা দেখার জন্য 299 আসনের লোক এখানে বেড়াইতে আসবে, রাজনীতি কাকে বলে এটা শিক্ষা নেওয়ার। এই পরিবেশ
এই পরিবেশ তৈরি করায় আমি আপনাদের সঙ্গে রক্তের সম্পর্কের দাবি নিয়ে আসছি। এটা আপনারা আমার মতো আরেকজন হয়ে কাজ শুরু করে আবার হয়তো আসা হবে না, এইভাবে আসা যাবে না। তবে আমরা এটা নিশ্চিত থাকতে চাই, আমি আসি বা নাই আসি, আপনারা যুবক, বৃদ্ধ, আবাল, বনিতা, মহিলা সকলে মিলে বাকি কাজটা আপনারা নিজেরাই পরিচালনা করবে। দাড়ি পাল্লা এবার সব দেখেছি বারবার দাড়ি পাল্লা এবার ইনশাআল্লাহ নিশ্চয় দাড়ি পাল্লা হবে জয় নারে তাকবীর আল্লাহু আকবার। সব মিলে আমি সর্বশেষ বলছি, আমি আপনাদের মতোই আপনাদেরই সন্তান। আমার কথাবার্তায়, চালে চলনে যদি কেউ মনে করেন ভুল অথবা সঠিক না, তাহলে আমাকে সরাসরি সেটা বলবেন। আমাকে বলতে গিয়ে কোনো দ্বিতীয় তৃতীয় লোকেকে ধরতে হবে না। ফোন করে ডাইরেক্ট সরাসরি এসে আমার কথা যদি আমাকে বলতে চান, সরাসরি আমাকে বলতে পারবেন। এবং আমি এরকম পরিবেশ তৈরি করতে চাই যে পরিবেশে একজন নেতাকে একজন সাধারণ মানুষ দাঁড়ায় জিজ্ঞেস করতে পারবে যে আমার পাঞ্জাবি ছোট, আপনার পাঞ্জাবি এত লম্বা হইল কি করে। শিশির ভাই তুমি আগে চলো আমরা জিতবো, শিশির ভাই তুমি আগে চলো আমরা জিতবো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিচ্ছা বলে শেষ করে দিব। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, অর্ধ পৃথিবীর অধীশ্বর ছিলেন, যখন খলিফা ছিলেন এবং অর্ধ পৃথিবীর অধীশ্বর ছিলেন, তখন তিনি একদিন মসজিদে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। তার মসজিদে দাঁড়ানোর খুতবার জুব্বাটা ছিল একটু লম্বা। একজন মুসল্লি হাত তুলে বলল, আমিরুল মুমিনিন, আপনি তো অর্ধ পৃথিবীর অধীশ্বর, আপনার গায়ের পাঞ্জাবি জুব্বাটা এত লম্বা কেন? আমার গায়ের পাঞ্জাবি তো এত লম্বা না, আমার জুব্বা তো এত লম্বা না। আপনিও রাষ্ট্রীয় কোষাগার থেকে পেয়েছেন, আমিও রাষ্ট্রীয় কোষাগার থেকে পেয়েছি। তাহলে আমার যদি কাপড় কম হয়ে থাকে, আপনি আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর অধীশ্বর, আপনার জুব্বা লম্বা হয়েছে কেন? আপনি কি বাদশাহ হিসেবে বেশি ক্ষমতা খাটিয়ে কাপড় নিয়েছেন? তিনি দাঁড়িয়ে উত্তর দিলেন, অর্ধ পৃথিবীর অধীশ্বর বলেছেন, আসলে আমি বেশি কাপড় নেই। আমার কাপড় আর আমার ছেলের কাপড় দুইজনকে দুইটা দেয়া হয়েছিল, এই দুইটা জোড়া দিয়ে আমার জুব্বা বানাইছি, তাই আমার জুব্বাটা তোমার জুব্বার চাইতে একটু বড়। কারণ কি? কারণ আমার শরীর বড়, আমি একটু আকৃতিতে বেশি, এই জন্য একটা কাপড়ে আমার জুব্বা হয় না, দুইটা কাপড় করেছি। দেখবেন এই দেশে যদি কোনোদিন সুযোগ হয়, আমাদের যদি কোনোদিন মানুষের সাথে কাজ করার সুযোগ হয়, যদি কোনোদিন রাষ্ট্রীয় টাকা খরচ করার সুযোগ আমাদের হয়, রাষ্ট্রীয় গাড়ি চালানোর সুযোগ আমাদের হয়, আমি এটা কথা দিয়ে যাচ্ছি, আমরা আমাদের কাছে আসা রাষ্ট্রীয় টাকার প্রতিটা পায়ের হিসাব জনগণকে বুঝিয়ে দিবে। এবং এই জায়গায় এই প্রতিটা হিসাব যেদিন আমরা বুঝিয়ে দিতে পারবো, প্রতিটা হিসাব মানুষের কাছে যেদিন আমরা দিয়ে যেতে পারবো, সেই দিনটাই আমাদের জন্য সবচাইতে বেশি সুখকর হবে। ফলে ক্ষমতা আমাদের কাছে কোনো আরামের বস্তু নয়, ক্ষমতা আমাদের কাছে এনজয় করার বস্তু নয়, ক্ষমতা হলো আমাদের কাছে মানুষের কল্যাণ করার একটা হাতিয়ার। এই হাতিয়ার ব্যবহার করার জন্য আমাদের সকলের একমত হয়ে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। আমি মনে করি আমি যা এতক্ষণ আলোচনা করেছি, কোন দলের পক্ষেও বলি নাই, আমি কোন দলের বিপক্ষেও বলি। আমি মনে করি না কোন দলকে গালিগালাজ করে আমার সম্মান এক বিন্দু পরিমাণ বৃদ্ধি পাবে। আমি যদি কোনো ব্যক্তিকে গালিগালাজ করি, আপনারা কি আমাকে ভালো চোখে নিবেন? না। আমার কথা মনে হবে অনেক কড়া, আমার কথা মনে হবে অনেক ধাঁধালো, কিন্তু বাইরে গিয়েই বলবেন লোকটা খুব অভদ্র, অত্যন্ত খারাপ শব্দ চয়ন করে। এটাই আমাদের দেশ, এটাই আমাদের দিরাইশাল্লাহ রাজনীতি। সুতরাং এখানে নেগেটিভ কথা না, বাজে কথা না, একটাই রাস্তা। যদি কারো কাছে বাংলাদেশের মানুষের জন্য, দিরাইশাল্লাহর মানুষের জন্য ভালো কিছু করার প্রোগ্রাম থাকে, ভালো কিছু করার প্ল্যান থাকে, ভালো কিছু করার মতো ব্যবস্থা থাকে, সত্যিকার অর্থে মানুষকে সার্ভিস দেওয়ার ব্যবস্থা থাকে, তাহলে আমাদের প্রতিযোগিতা হবে কে
কার চাইতে বেশি জনগণের সেবা করতে পারবে, জনগণ তাকেই বেছে নিবে। এখানে এর বাইরে আর কোনো পলিসি কারো জন্যই প্রযোজ্য হবে না। ফলে আমি আপনাদেরকে লাস্ট অনুরোধ জানাচ্ছি, আমি মনে করি আমরাই আপনারা, আমরাই আপনারা, আপনারাই আমরা, আমরাই আপনারা, দায়িত্বটা কাঁধে তুলে নেন। শুধু আমার গাড়ি পুরো দায়িত্ব দিয়ে দিয়েন না, দায়িত্বটা কাঁধে তুলে নেন। মনে করেন আমার যা চাওয়ার কথা আপনিও তাই চাইবেন, আমার যা বলার কথা আপনিও তাই বলবেন, আমার কণ্ঠে যা বের হওয়ার কথা আপনার কণ্ঠে তাই বের করবেন, আমার হাতে যে ইশারা করার কথা আপনার হাতে সেই ইশারাই দিবেন, আমার মুখে যে ধরনের শব্দ চয়ন হওয়ার কথা ইতোমধ্যে যেগুলো আপনারা দেখেছেন, এই শব্দ চয়নগুলো আপনাদের কাঁধে তুলে নেন। যদি তা নিতে পারেন, আমাকে এইভাবে বন্ধুর মতো, ভাইয়ের মতো, ভাতিজার মতো, নাতির মতো, দাদার মতো সাহায্য করতে পারেন, আমি কথা দিয়ে যাচ্ছি যে আবেগ আমি দেখেছি মানুষের মধ্যে, হিন্দু মুসলমান নির্বিশেষে যে ধরনের আমাদের প্রতি যে আবেগ এবং অনুভূতি তারা দেখাচ্ছে, এটা নিশ্চিত আমাদের পথ রুদ্ধ করার মতো কোনো ব্যক্তি এখানে শেষ পর্যন্ত খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। তো আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খারাপ গুণের সমালোচনা করবেন, আর আমাদের ভালো কাজের প্রশংসা করবেন। আর আমরা যদি অন্যায় করি, অবিচার করি, রাস্তায় দাঁড় করে জিজ্ঞাসা করবেন, যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তা করতে পারেননি কেন, মিথ্যা বলেছেন কেন, তার জবাব আমি দিতে বাধ্য থাকবো। এবং আমাদের দেশের রাজনীতিবিদরা নিজের কৃতকর্মের জবাব দিতে চায় না, কিন্তু আমি মনে করি এই দিরাই সাল্লার মাটিতে বাংলাদেশে আরেকটা এক্সাম্পল তৈরি হোক, আরেকটা উদাহরণ তৈরি হোক, যেখানে রাজনীতিবিদ তার কৃতকর্মের জবাব মানুষের কাছে দিতে বাধ্য থাকিবে। এই কৃতকর্মের জবাব বিনয়ের সহিত দিব। দেখবেন, ধরেন আমাকে, আমার কোনো অন্যায় কাজের জন্য আমাকে দাঁড় করান, দেখবেন আপনার সামনে দাঁড়িয়ে একেবারে বিনম্র চিত্তে ভুল হলে স্বীকার করে দিয়েছিল। এইটাই হবে আমাদের রাজনীতির মূল ভিত্তি, এবং এটা যদি আমাদের হয় তাইলেই আমরা সামনে এগোতে পারবো। আল্লাহর কাছে একটা আপনাদের সকলকে নিয়ে এই কথা বলতে চাই, আল্লাহ যেন আমাদের দ্বারা কোনো অসৎ কর্ম না করান, এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মানুষের সামনে বেইজ্জতি না করেন, এই ইজ্জত যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আর শেষ কথা একটাই, এখানে যারা মা বোনেরা আছেন অনেকেই আমাদের আত্মীয়, অনেকেই এই সামারচর, উজানগাঁও, দৌলতপুর একের সাথে অন্যের আত্মীয়তার সম্পর্ক রয়েছে। এর বাইরেও যাদের যেখানে যে অবস্থার সম্পর্ক রয়েছে, আমি অনুরোধ করব তাদের সাথে পরামর্শ করে এই ধাপকাই গ্রামের প্রতিটা পরিবারকে এক একটা ইউনিটে রূপান্তর করে দেখান। ইনশাল্লাহ নতুন কিছু হবে। আমরা আপনাদের সাথে আছি, আপনারা আমাদের সাথে আছেন। আর বাকি দায় দায়িত্ব কার? আর বাকিটা দেখবে কে? আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা। ইনশাআল্লাহ কোন নেতা আছে? এই কোন নেতা? শিশির ভাই। তোরে বলো শিশির ভাই। একসাথে শিশির ভাই। সবাই মিলে শিশির ভাই। তালে তালে শিশির ভাই। নির্বাচনে শিশির ভাই। দিরাইয়ে শিশির ভাই। আল্লাহ শিশির ভাই। বাপ ভাই শিশির ভাই। শিশির ভাই। আমাদের কোন মার্কা আছে?